আমাদের পরীক্ষা হয়তো সময় মতোই হবে, 22 সালের পরীক্ষাটা। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে নিই। দশম অষ্টম অধ্যায়টা চলছিল অবচয়। অবচয়ের কথা মনে আছে? যখন মেশিন কেনা হবে তখন কি জাবেদা হবে, মেশিন বা অন্য সম্পত্তি কেনা হবে, মনে আছে? জি স্যার। যেমন ধর আসবাবপত্র কেনা হলো নগদে, কি জাবেদা হবে? আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ডেবিট হবে নগদ। খরচ হিসাব আসবে না স্যার, অবচয় হিসাব। অবচয়টা তো পরে হবে, কেনার জন্য জাবেদা হবে আর অবচয়ের জন্য দুটো জাবেদা হবে। স্যার হ্যাঁ। কেনার জন্য হবে সম্পত্তি ডেবিট, নগদান ক্রেডিট। যদি নগদে নগদান ক্রেডিট। আর যদি বাকিতে কেনা হয় সম্পত্তি ডেবিট, ওদের হিসাব ক্রেডিট হবে। জি। অবচয়ের দুইটা জাবেদা, একটা হলো অবচয় খরচ ড্যাশ সম্পত্তি, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর আবার হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। আমি এখন শেয়ার করে দিই। আমরা আজকে 3 নম্বর অঙ্কটা করবো সৃজনশীল। দেখো এই অঙ্ক, এই অঙ্কটা দেখো সৃজনশীল প্রশ্ন 3। ইরশাদ সানি 2017 সালের 1 জানুয়ারি তারিখে 3,25,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশের মূল্য 25,000 টাকা। মিস্টার ছানি প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করেন এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবসর ধার্য করেন। ক নম্বর, প্রথম 2 বছরের অবচয় তালিকা দেখো। প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। প্রথম 2 বছরের অবচয় খরচ হিসাব ও আসবাবপত্র হিসাব তৈরি করো। তালিকাটা কিভাবে করা হয় দেখো। তারপরে এই অঙ্কে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে অবশ্যই অবচয়ের শতকরা হার থাকতে হবে, না থাকলে আমরা সেটা নির্ণয় করে নেব। এখানে অবচয়ের শতকরা হার দেওয়া নাই। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের শতকরা হার হচ্ছে 100% ইন্টু 2 ভাগ সম্পত্তির মোট আয়ুষ্কাল। এখানে 5 বছর আছে আয়ুষ্কাল, 100% ইন্টু 2 ভাগ 5, তাহলে 40% অবচয়ের হার। এটা বের করে তারপর আমরা এটা তালিকা করব। দেখো এটা সমাধান 3 ক, মিস্টার সানি অবচয় তালিকা। মোট 6টা ঘর হবে এখানে। তারিখ, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, সমাপনী মূল্য, মানে বছরের শেষের মূল্য। অবচয়ের হার সমান থাকবে 100% ইন্টু 2 ভাগ 5, 40%। প্রারম্ভিক মূল্য এখানে 31/12/2017 3,25,000 টাকা। 17 সালে যেটা কেনা হলো, অবচয়ের হার হলো 40%। 40% এখানে
এই 3,25,000 টাকা করে 40% অবচয় নির্ণয় করলে 1,30,000 টাকা আসে। এই 1,30,000 পুঞ্জীভূত অবচয়, আর এই 3,25,000 থেকে 1,30,000 বাদ দিলে 1,95,000 থাকবে সমাপনী অবচয়টা বাদ দেওয়ার পর যে মূল্যটা থাকবে। এই সমাপনী মূল্যটা আবার এই প্রারম্ভিক মূল্যের নিচে চলে আসবে। এই টাকার পর আবার 40% অবচয় হবে, 78,000 টাকা আসে, 78,000। এই 78,000 1,30,000 এর সঙ্গে যোগ করলে 2,08,000 টাকা। এটা পুঞ্জীভূত অবচয়। প্রথম বছরে যে অবচয় সেটা পুঞ্জীভূততে বসাতে হবে। দ্বিতীয় বছরে যে এই দ্বিতীয় বছরের প্রথম এবং দ্বিতীয় বছরের মোট অবচয়টা বলবে পুঞ্জীভূত অবচয়ের ফলে। আর 1,70,000 কিভাবে আসবে এখানে? এই 1,95,000 থেকে 78,000 বাদ দিলে এই 1,70,000, অথবা এই 3,25,000 থেকে 2,08,000 বাদ দিলে 1,70,000 হবে। তুমি যেভাবেই যাও, আমি যদি মোট অবচয় বাদ দাও তাহলে একদম প্রথমটা থেকে বাদ দিতে হবে। এরপরে এই জায়গাটা একটু বলো তো তোমরা, এখানে এই তালিকাটা বুঝতে পারছো? জি স্যার। এখন তোমাদের যে যেটা পাঠিয়েছিলাম ওটা দেখেছো? ঠিক আছে, জি স্যার। ওপেন হয়েছে। জি স্যার। ওটা সংরক্ষণ করবে এবং সময় মতো ব্যবহার করবা। তাহলে আমরা পরের ইয়েতে যাই। অবশ্যই তালিকা হয়ে গেল আমাদের। এখন হচ্ছে জাবেদা। বিশ্বাস ছানি জাবেদা যা যা আছে আর কি। 1 তারিখে আগ্রপত্র কিনেছে, এই জন্য আগ্রপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3,25,000, 3,25,000। আর সবসময় 31শে ডিসেম্বর তারিখে অবচয়ের হিসাব বন্ধ করা হয়, সেজন্য এখানে অবচয় খরচ আগ্রপত্র, পুঞ্জীভূত অবচয় আগ্রপত্র কমন নাম আর কি। এখানে আগ্রপত্রের উপর 40% অবচয় ধার্য করা হবে। ওই সারণীর মধ্যে আমরা যেটা করলাম সেই 1,30,000 টাকা। মেশিন কেনার জন্য একটা জাবেদা, আর হচ্ছে অবসরের জন্য দুইটা জাবেদা, এখানে একটা, পরের পৃষ্ঠায় আরেকটা জাবেদা। আয় সারাংশ হিসাব দেবে, অবচয় খরচ আগ্রপত্র ক্রেডিট। আগ্রপত্র বানানটা আমি ঠিক করে দিই। আমার 2 বছরের কথা বলছে, প্রথম 2 বছরে 31/12/2018-তে আবার 78,000 টাকা অবচয় আছে। এই টাকাটা দিয়ে তাকে দুইটা জাবেদা, সেম জাবেদা। অবচয় খরচ ড্যাশ আগ্রপত্র, পুঞ্জীভূত অবচয় ড্যাশ আগ্রপত্র। আগ্রপত্রের উপর 40% অবচয় ধার্য করা হয়। আয় সারাংশ হিসাব, অবচয় খরচ আগ্রপত্র। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় খরচ ড্যাশ আগ্রপত্র ক্রেডিট 78,000। ঠিক আছে, দেখো 2 বছরে আমাদের অবচয়ের জাবেদা, 2 বছরের জাবেদার কথা বললো। 2 বছরে প্রথম বছরে 3টা জাবেদা হলো, দ্বিতীয় বছরে 2টা। প্রত্যেক বছরে 2টা করে জাবেদা হয় যদি সম্পত্তি না কেনা। দেখো তোমাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারো এখন।
ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। তারপরে আমাদের কি বলছে, মেশিন আসবাবপত্র হিসাব তৈরি করো, আর হলো অবচয় খরচ হিসাব গণনা করো। হিসাব ছাড়ি অবচয় খরচ হিসাব। তোমরা জানো যে অবচয়ের দুইটা জাবেদা, অবচয় একটা ডেবিট হয় আর একটা ক্রেডিট হয়। সেজন্য অবচয় খরচের কোনো ব্যালেন্স থাকে না। প্রথম জাবেদাটা ছিল আমাদের অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। উপরে আছে অবচয় খরচ হিসাব, এটা ডেবিট 1,30,000, না হয় পুঞ্জীভূত অবচয়, উদ্বৃত্তের ঘরে চলে গেল 1,30,000 টাকা। তারপরে দ্বিতীয় জাবেদা ছিল আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় ক্রেডিট। সেই কারণে অবচয় ক্রেডিট ধরে টাকা গেল, না হলো আয় সারাংশ হিসাব, আর ডেবিট ক্রেডিট এটা জিরো হয়ে যায়, ড্যাশ চিহ্ন হয়ে যায়। 31/12/2018 দিয়েছি, একই জাবেদা হবে, পুঞ্জীভূত অবচয় হিসাব ড্যাশ আসবাবপত্র, আয় সারাংশ হিসাব ক্রেডিট 78,000 টাকা। অবচয় খরচ ডেবিট হলো, এটা উদ্বৃত্তের ঘরে ডেবিটে চলে গেল। আয় সারাংশ হিসাব অবশ্যই এখানে ক্রেডিট, এই জন্য ক্রেডিট ঘরে টাকা গেল। ডেবিট ক্রেডিটে জিরো হয়, জিরো না দিয়ে এখানে ড্যাশ চিহ্ন দিতে হয়। ঠিক আছে, দেখো অজান, দেখছো তুমি? জি স্যার। এখন তো অনলাইনে ক্লাস চলতে থাকলে আর তো করার কিছু নাই, লকডাউন তো কতদিন থাকবে ঠিক নাই। অ্যাসাইনমেন্টের কিভাবে পরে জমা দেওয়া, কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া? 7 দিন তো সব বন্ধ থাকবে। তোমাদের কলেজ থেকে কিছু বলছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে, জমা দেওয়ার ব্যাপারে? স্যার এখন কিছু বলে নাই। এখন তো বলতেই হবে যে না দেওয়ার জন্য আর কি। তোমরা রেডি থাকো, যেহেতু এটা বার্ষিক পরীক্ষা মূল্যায়ন হবে। এবার আমরা অবচয় হিসাবটা করবো, সরি আসবাবপত্র হিসাবটা। আসবাবপত্র হিসাবটা থাকলে এখানে বারবারই টাকাটা আসছে 3,25,000 করে। 2 বছরের আসবাবপত্র হিসাব আর অবচয় হিসাবের কথা বলছে। প্রথম বছর 1/1/2017 আমরা যখন আসবাবপত্র কিনলাম, কি জাবেদা ছিল এখানে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ আর ক্রেডিট। আসবাবপত্র ডেবিট করে 3,25,000 টাকা বসাতে হবে, না হলে নগদ হিসাব। তারিখ হবে 1/1/17। এই জাবেদায় আমাদের আর কোনো জায়গায় আসবাবপত্র লেখা নেই। তাহলে কিভাবে এটা করবো? প্রথম বছর দেখো, আসবাবপত্র ডেবিট, ডেবিট ঘরে 3,25,000 টাকা, নাম নগদ হিসাব 3,25,000। তাহলে এই বছরে আর কোনো আসবাবপত্র লেখা ছিল না, ডেবিটও না ক্রেডিটও না। সেজন্য উপরের টাকাটা এই নিচে ব্যালেন্স হিসাবে চলে আসে। ব্যালেন্সের ঘরে পরের লেনদেনটা যখন আসে তখন যোগ বিয়োগ করে আবার নিচে বসায়। যেহেতু এখানে আর কোনো ব্যবস্থা নাই, কোনো টাকা নাই, সেজন্য ওই টাকাটাই 31/12/2017 বছরের শেষে ব্যালেন্স নামে চলে আসবে। 17 সালে তোমরা
দেখেছো যে 31 তারিখে যে টাকাটা থাকে, ওইটা হচ্ছে পরের বছরের 1 তারিখে আবার ব্যালেন্স নামে চলে আসে। ঠিক এই 3,25,000 টাকা আমরা 1/1/2018 আবার ব্যালেন্স নাম দিয়ে 18 সালে নিয়ে আসলাম 3,25,000। 18 সালে আর কোনো লেনদেন নাই। 18 সালের বছর শেষে ওই টাকাটাই থেকে যাবে। তো এবারেও ব্যালেন্স নামিয়ে লিখতে হবে 31/12/2018 দিয়ে ব্যালেন্স, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স বলা হয়। আমরা একটা বিডিসিডি ব্যবহার করতে পারি, না করলে সমস্যা নাই, তারপরে দেখাই দিই, আমি ভিডিও দেখাই দিই। 3,25,000 18 সালে ক্লোজ। হ্যাঁ, 18 সালের পরে 19 সাল হবে 1/1/2019, আবার ব্যালেন্স নাম ওই টাকাটা 3,25,000 টাকা ডেবিট ঘরে থাকে। এটা কেমন মনে হচ্ছে তোমাদের কাছে? তারপর আমি ব্যালেন্স এখানে একটু লিখে দিই, ব্যালেন্স সি দিয়ে। সিডি হলো ক্লোজিং ব্যালেন্স, আর বিডি হলো ওপেনিং ব্যালেন্স পরের বছরের। আবার 31 তারিখে একটা সিডি, আবার 1 তারিখে একটা বিডি। আধুনিক নিয়ম এটা লিখতে হবে তোমাদের বোঝানোর জন্য। একটা বছর শেষে যে টাকাটা থাকে, আমরা তো প্রত্যেক সেটা ব্যালেন্স সিডি নামে লিখি, তাই না? নগদান বইতে লিখলাম, খতিয়ানে লিখলাম, ওইটা আবার পরের বছরের বিডি হয় 1 তারিখে। আবার বছরের শেষে ওই টাকাটা ব্যালেন্স সিডি নামে আমরা লিখি। এখানে একই টাকা বারবার সিডি বিডি হয়ে আসে। আর আমরা যদি এইটা ওল্ড সিস্টেমে করতাম, তাহলে আসবাবপত্র দুইটা যাবে তো হতো, অবশ্যই দিয়ে অবশ্যই ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। কোন জীবিত না লিখে তখন আসবাবপত্র ক্রেডিট করা, ওই সিস্টেম দরকার নাই। এই জায়গাটা একটু বলো তোমরা যে কোথায় কোন সমস্যা হচ্ছে এখানে এই জায়গায়। কি কথা বলো? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে পরের অঙ্কটা দেখো। বুঝলাম, তুমি এটা দেখো, এই অঙ্কটা তোমরা করবা, বাসা করার চেষ্টা করবা। অ্যাপেক্স কোম্পানি 2017 সালের 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জানুয়ারি, তারপরে 1 এপ্রিল এবং 2018 সালের কারেন্ট ঠিক করবি। এটা ও ব্যবহার করে। অ্যাপেক্স কোম্পানি 2017 সালে দুইটা যন্ত্র কিনছে, 1 জানুয়ারি তারিখে আর 1 এপ্রিলে। আর 2018 সালের 1 জুন তারিখে তিনটা মেশিন যথাক্রমে 1 লক্ষ টাকা। 1 লক্ষ হচ্ছে 1 জানুয়ারি, 1,50,000 টাকা হচ্ছে 1 এপ্রিলে, আর 50,000 টাকা হচ্ছে 1 জুনে। আর 2018 সালের জুন তারিখে 50,000, 2017 সালের জানুয়ারি 1 তারিখে 1 লক্ষ টাকা,
এপ্রিলে 1,50,000 টাকা। এই তিনটা মেশিন যথাক্রমে যখন বলবে তখন প্রথম তারিখেরটা হবে প্রথম মূল্য, তাহলে 1 জানুয়ারির মূল্য হবে 1,00,000। দ্বিতীয়টা হবে দ্বিতীয় তারিখের মূল্য, 1 এপ্রিল তারিখে 1,50,000। আর তৃতীয়টা হবে তৃতীয় তারিখের মূল্য। প্রত্যেক মেশিনের আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য যথাক্রমে আবার যথাক্রমে আসলে 20,000 হবে 1 জানুয়ারি তারিখে, 10,000 হবে 1 এপ্রিল, আর 5,000 হবে 1 জুন তারিখ। ভগ্নাবশেষ মূল্য 2018 সালের 1 জুলাই তারিখে প্রথম মেশিনটি 90,000 টাকায় বিক্রয় করা হয়। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করে। প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর নাম ঠিক করে। প্রত্যেক বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করে। বিক্রিত মেশিনের মুনাফা ক্ষতি নির্ণয় করা। এখানে অবচয়ের হার দেওয়া নাই, বলছে সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় ধরবো, হার হবে 100% ভাগ আবিষ্কার। মেশিনের আবিষ্কার হচ্ছে এখানে 10 বছর, প্রত্যেকটা মেশিনের আবিষ্কার 10 বছর। 100% কে 10 দিয়ে ভাগ দিলে 10%। 10%। তাহলে এখানে প্রথম বছর প্রথম মেশিনটার মূল্য ছিল 1,00,000 টাকা। এই মেশিনের মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। কয় তারিখে বিক্রি করছে এটা মেশিনটা? 1 জুলাই তারিখ। তাহলে এখানে 6 মাস পরে বিক্রি করলো। এই 1,00,000 টাকার পর 6 মাসের অবচয় ধরে 6 মাসের অবচয় কত হবে আমরা এটা মুখে বের করে ফেলে। 1,00,000 টাকা অবচয়ের হার হবে 10%। 100% কে আমরা 10 দিয়ে ভাগ দিব, 10%। তাহলে 1,00,000-এর পরে 1 বছর অবচয় হবে 10%, মানে 10,000। এই 10,000-এর অর্ধেক হলো 5,000 6 মাসে। 1,00,000 থেকে আমরা 5,000 বাদ দিলে 95,000 টাকার মেশিন বিক্রি করলো 90,000 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে 5,000। সেজন্য বলছে মেশিনের মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। চলো আমরা এটা করে দেখি। খাতা কলম নাও। ক দিয়ে দাও। মেশিনের অবচয়ের হার বের করো। হারটাকে বের করে দিতে। সরলরৈখিকে 100%, 100% কে ভাগ দিতে হবে মোট আয়ুষ্কাল 10 বছর। 10 বছর হলো মোট আয়ুষ্কাল।
100% দিয়ে 10 দিয়ে ভাগ দিলে সমান হলো 10%। সবাই খেয়াল রাখো, যখন সরলরৈখিক পদ্ধতির কথা বলবে তখন এই সূত্রটা অবশ্যই হার সমান 100% ভাগ আয়ুষ্কাল। এর আয়ুষ্কাল হলো 10 বছর, 10 দিয়ে ভাগ। আর যখন পুনরাসমান জেল হবে তখন 100% ইনটু 2, তারপরে আয়ুষ্কাল দিয়ে ভাগ। 10% আমাদের অবশ্যই বের হয়ে গেল। এখন লাভ বা ক্ষতি নির্ণয় করতে হলে মুনাফা বা ক্ষতির ফর্মুলা হচ্ছে ওই তারিখে অবশ্যই বাদ দেওয়ার পর যে মূল্য থাকবে। প্রথমে এখানে আমাদের বুক ভ্যালু বের করতে হবে, বহি মূল্য বের করতে হবে। তারপরে বহি মূল্য, বিক্রয় মূল্য থেকে বহি মূল্য বাদ দিলে লাভ বা ক্ষতি পাওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখি এখন বহি মূল্য, বুক ভ্যালু বললে আরো ভালো হবে, বুক ভ্যালু বা বই মূল্য। মেশিনের প্রথম মেশিনে বই মূল্য সমান মোট মূল্য মাইনাস অবচয়। আমাদের এই মেশিনের মোট মূল্য দেওয়া আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার পর অবশ্যই হবে 6 মাসের অবশ্যই নিব আমরা। কারণ হলো 1 জুনে বিক্রি করলো মেশিনটা, 1 জুলাই, জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত অবশ্যই বের করে দিয়ে আগে প্রথম মেশিনের অবশ্যই মেশিনের 6 মাসের অবশ্যই হবে। 1 লক্ষ একটু 10%, 6 মাসে বের করতে হলে আমরা একে লিখব 6/12। ৳৫,০০০ না? যখন তোমরা অবচয় বের করার সময় 6 মাসে বের করতে হয় তখন এইভাবে প্রথম মেশিনের 6 মাসের অবচয় 1 লক্ষ ইনটু 10%, 10%, তারপরে ইনটু 6/12, 12 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ। আমরা এখানে 3 মাস বের করতে হবে ইনটু 3/12, 3/12। তারপরে কোনো মেশিনের লাভ বা ক্ষতি বের করতে হলে তখন বহির্মূল্য বের করতে হবে। প্রথম মেশিনের বহির্মূল্য মোট মূল্য মাইনাস অবচয়, মোট মূল্য ছিল 1 লাখ মাইনাস 5,000, 95,000 টাকা। আর এখানে লাভ বা ক্ষতি হচ্ছে কিনা আমরা দেখব। বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য আছে আমাদের এখানে 90,000 টাকা। বিক্রয় মূল্য আছে 90,000 টাকা।
আমি একটু দেখলাম এমনি এখানে এখন লাগলো মুনাফা বা ক্ষতি ফর্মুলাটা ক্ষতি সমান বই মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমি এর ক্ষতি বলে দেবো সরাসরি। ক্ষতি সমান বলবো কারণ বই মূল্যটা বেশি, বই মূল্য ৯৫,০০০ টাকা, আর এই ৯৫,০০০ টাকার মেশিন সে বিক্রি করেছে ৯০,০০০ টাকা। সেজন্য সরাসরি বলবো যেটা ক্ষতি। বই মূল্য ৯৫,০০০ টাকা মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য ৯০,০০০ টাকা, কারণ ৫,০০০ টাকা ক্ষতি হলো ৫,০০০ টাকা। প্রথম মেশিনের ৬ মাসের অবচয় ৫,০০০ টাকা। আমরা অবচয়ের হার বের করে নিলাম, তারপরে ৬ মাস টাকা ধরলাম, সে ১লা জুলাইয়ে মেশিনটা বিক্রি করে দিল। কারবারের ব্যবহার হলো জানুয়ারি থেকে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ৬ মাস ১ দিন। একদিনের আর অবচয় ধরা হয় না, এই জন্য ৬ মাসের অবচয় নিলাম। মেশিনের বিক্রয়ের লাভ বা ক্ষতি হলো বই মূল্য অর্থাৎ অবচয় বাদ দিয়ে, অবচয় তো আর কেউ কিনবে না, অবচয় বাদ দিয়ে মেশিনের আসল মূল্য ওই তারিখে কত ছিল। ৬ মাস কারবারি মেশিন ব্যবহার পর তার অবস্থা হয়েছিল ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা ১,০০,০০০ থেকে বাদ দিলে ১লা জুলাইয়ে ৯৫,০০০ টাকা মেশিনের মূল্য ছিল, এবং ওই তারিখে মেশিনটা বিক্রি করলো ৯০,০০০ টাকা। এখন মেশিনের বিক্রয় মূল্য কম হয়ে গেছে ৯০,০০০, আর বই মূল্য ছিল ৯৫,০০০। ক্ষতি হয়ে গেছে ৯৫,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা বাদ দিলে মেশিন বিক্রয় ক্ষতি হলো ৫,০০০। এইটাই আমাদের চাচ্ছে এখানে। এগুলো আস্তে আস্তে শিখবে। এটা তো যখন কোনো জটিল অঙ্ক দেয় তখন এইভাবে দেয়। প্রথম অঙ্কটা তো আমরা খুব সহজেই দেখলাম, পরের অঙ্কটা একটু জটিল। এটা তারও করা হবে, তোমরা অঙ্কের স্ক্রিনশট দিয়ে নাও, এটা ৪ নম্বরেরটা। দিছি স্যার। কোশ্চেন দিয়েছে স্ক্রিনশট। জি স্যার। তারপর এটারও একটু দিয়ে দাও। বাকি অংশটুকু তো ইয়ে করো। তোমরা এখন ২০১৮ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ১৮ সালের ১ জুন থেকে ১ জুন তারিখে, ১৮ সালের ১ জুনে ৫০,০০০ টাকার মেশিন কেনা হয়েছে। এই মেশিনটার অবচয় বের করবা ১ জুনে। তাহলে জুনের থেকে ডিসেম্বর পর্যন্ত ৭ মাস হবে। জুনের ১ তারিখ যেহেতু, এরপরে ৭ মাসের অবচয় বের করবা। তারপরে এই মেশিনের জন্য একটা জাবেদা দিবা ১/৭ দিয়ে, না ১/৬ দিয়ে, ৫০,০০০ টাকা দিয়ে মেশিন ডেবিট, নগদ এন্ড ক্রেডিট ৫০,০০০ টাকা। আর এর যে অবচয় হবে, অবচয় দিয়ে ৩১/১২/২০১৮ লিখবা, লিখে দুইটা জাবেদা, তাহলে তোমার ১৮ সালের জাবেদা হয়ে যাবে। আর ১৮ সালের জাবেদা হবে না, আরো হবে।
তোমার আগের মেশিনের অবচয়গুলো এখানে আসবে। কারণ 18 সালে 1 জুন তারিখে 17 সালের মেশিনের অবচয় আসবে এখানে। তো 3টে মেশিনের অবচয় বের করে নিতে হবে, একসঙ্গে লিখতে হবে। এটা একটু জটিল হয়ে যাবে তোমাদের জন্য, জটিলই হবে, কারণ জুন মাসের একটা মেশিন আরো আগের মেশিনের অবচয়গুলো আসবে এখানে। তো 2017 সালের অবচয় তো আমি 5,000 টাকা বের করে দিলাম, ওইটা নিবা। আর এপ্রিলে যে মেশিন কিনলো 1,50,000 টাকা 17 সালে, এরপর অবচয় নিবা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। আগের 5,000 আর এই 1,50,000-এর 9 মাসের অবচয়, আর এর অবচয় 18 সালের 50,000-এর অবচয় দিয়ে তখন তুমি একটা জাবেদা দিবা, অবচয়ের 2টা জাবেদা দিবা, তাহলে এটা শেষ হয়ে যাবে। 17-18 সালের মেশিন হিসাব প্রস্তুত করো। মেশিন হিসাব তোমরা একটু চেষ্টা করো, 3টা মেশিন আছে তো, আমি এটা রেডি করে দেবো না। এইটা হলো সবচেয়ে জটিল অঙ্ক, এত জটিল না, তাও জটিল আর কি অবচয়ের। বাকি সবগুলো সহজই থাকবে, এটার সমাধান আমি দিয়ে দেবো তোমাদের। তো আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। তো সাউন্ড হচ্ছে বাসাতে, নাজবুল, বলছিলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে লিভ দিয়ে নাও, হ্যাঁ সবাই করি।